হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের লেকচার 3 নিয়ে আলোচনা করব। আশা করছি এই বিষয়ে আজকে আমরা যে বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরবো একদম প্রাণবন্তভাবে তুমি সব কিছু বিষয় বুঝতে পারবা। সো আমরা প্রথমে একটু দেখি, সেটা হচ্ছে রপ্তানিমুখী শিল্প। এবং রপ্তানিমুখী শিল্প বলতে কি বোঝায় সেই বিষয়ে ডেফিনেশন দেখব। এবং এই বিষয় থেকে কিন্তু তোমার হচ্ছে সিকিউ প্রশ্ন হয়, যেহেতু সৃজনশীল প্রশ্ন হয় তার মানে একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে হবে, কারণ এখান থেকে যেহেতু সৃজনশীল প্রশ্ন হবে। আচ্ছা, রপ্তানিমুখী শিল্প শব্দটার মধ্যেই একটা জিনিস লুকায়িত আছে, সেটা হচ্ছে রপ্তানিমুখী। তার মানে এখানে এমন দ্রব্য উৎপাদন করা হবে যেটার উদ্দেশ্য থাকবে রপ্তানি করার জন্য। আমরা একটু প্রথমে ডেফিনেশনটা দেখি। দেখো, দেশে উৎপাদিত পণ্য সম্পূর্ণরূপে বিদেশের বাজারে রপ্তানি করার উদ্দেশ্যে যেই শিল্প গড়ে ওঠে তাকে বলা হচ্ছে রপ্তানিমুখী শিল্প। অর্থাৎ যেসব পণ্য বৈদেশিক চাহিদা ও রপ্তানি সম্ভাবনা বেশি থাকে সেসব পণ্যের শিল্পকেই রপ্তানিমুখী শিল্প বলা হয়। এবং রপ্তানিমুখী শিল্পের মূল উদ্দেশ্য কি দেখো, দেশে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বৈদেশিক বাণিজ্যের প্রসার এবং বাণিজ্য থেকে হচ্ছে প্রবৃদ্ধি কি করা, লাভ করা। এবং সেই সাথে এখানে আমরা রপ্তানিমুখী শিল্পের বিকাশ করতে হলে কতগুলো বিষয় দেখতে হবে, সেই বিষয়গুলো তুলে ধরেছে। দেখো, প্রথমত রপ্তানি শিল্পের বিকাশের জন্য যেসব পণ্য বিদেশের চাহিদা রয়েছে সেগুলো কোনটি উৎপাদন তুলনামূলক ব্যয় সুবিধা আর সেটা আগে দেখতে হবে, সেটা খতিয়ে দেখে সেটা উৎপাদন করতে হবে। 2 নম্বর হচ্ছে দ্বিতীয়ত বহির্বিশ্বের বিভিন্ন দেশের পণ্য চাহিদা ও বাজার সম্পর্কে ধারণা এবং তথ্য পেতে হবে এবং নিজেদের উৎপাদিত পণ্যের বাজার অনুসন্ধান করা। তারপর হচ্ছে বিদ্যমান অপর পণ্যের সাথে প্রতিযোগিতার ধরন প্রকৃতি কি করা, আলোচনা করা। এই সবগুলো হচ্ছে রপ্তানিমুখী শিল্পকে আরও কিভাবে বেগবান করা যায়, কিভাবে আরও অগ্রসর করা যায় সেই বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা। এবং আমি তোমাকে এখন যে বিষয়টা তোমার সামনে তুলে ধরবো সেটা হচ্ছে বাংলাদেশে রপ্তানিমুখী শিল্প স্থাপনের প্রয়োজনীয়তা। কেন রপ্তানিমুখী শিল্প দরকার সেই বিষয়ে খুঁটিনাটি আলোচনা। 1 নম্বর আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে শিল্পভিত্তিক প্রসার। 1 নম্বর কি, শিল্পভিত্তিক প্রসার। তার মানে হচ্ছে শিল্পভিত্তিক প্রসারের জন্য বাংলাদেশ হচ্ছে রপ্তানিমুখী শিল্প দরকার। 2 নম্বর হচ্ছে বৈদেশিক মূলধনের আগমন। যেহেতু আমরা রপ্তানিমুখী শিল্প গড়ে তুলব, এগুলো বিদেশে রপ্তানি হবে, তার মানে বৈদেশিক মূলধন আমাদের দেশে আসবে। এরপর হচ্ছে রপ্তানি বাণিজ্যের প্রসারের জন্য। তারপর হচ্ছে উন্নয়নের জন্য অর্থসংস্থান। উন্নয়নের জন্য কি, অর্থসংস্থান। এরপর হচ্ছে দেশজ কাঁচামালের সদ্ব্যবহার। আমাদের দেশে যত ধরনের কাঁচামাল আছে সবগুলো যাতে সদ্ব্যবহার করা যায়। এরপর হচ্ছে শিল্প উন্নয়নের জন্য। তারপর হচ্ছে কর্মসংস্থানের জন্য। এরপর হচ্ছে শিল্প প্রযুক্তি উন্নয়নের জন্য। এখানে আমি সবগুলো পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরেছি যেগুলো হচ্ছে রপ্তানিমুখী শিল্পের প্রসার ঘটাবে। আশা করি তোমরা সহজেই বিষয়গুলো ব্যাখ্যা করে পরীক্ষার খাতায় লিখতে পারবা। এখন আমরা দেখব বাংলাদেশের প্রেক্ষাপটে রপ্তানিমুখী শিল্প কোনগুলো এবং সেগুলো নিয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা। প্রথমে আমরা দেখব সেটা হচ্ছে পাট শিল্প নিয়ে। কোন শিল্প, পাট শিল্প নিয়ে। দেখো, পাট পরিবেশ বান্ধব শিল্প। কোন শিল্প, পরিবেশ বান্ধব শিল্প। বাংলাদেশে বিশ্বের বৃহত্তম পাট উৎপাদনকারী দেশ, বৃহত্তম কিন্তু। পাটকে বাংলাদেশে সোনালী আঁশ বা হচ্ছে গোল্ডেন ফাইবার অফ বাংলাদেশ বলা হয়। পাটকে বাংলাদেশে অর্থকরী ফসলও বলা হয়। এই সবগুলো কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, পাট উৎপাদনে বাংলাদেশের অবস্থান শীর্ষে ছিল, বর্তমানে এই শিল্পের অবস্থান বিশ্বে হচ্ছে কি, দ্বিতীয়। তাহলে পাট শিল্পে উৎপাদনে এবং রপ্তানিতে বাংলাদেশের অবস্থান হচ্ছে কি, দ্বিতীয়। এবং সেই সাথে বাংলাদেশের উৎপাদিত পাটজাত সুতার সবচেয়ে বড় বাজার হচ্ছে তুরস্ক। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পাট রপ্তানি করা হয় সেটা হচ্ছে তুরস্কে। এরপরে রয়েছে হচ্ছে চীন, এরপরে রয়েছে ভারত, এরপরে রয়েছে হচ্ছে মিশর, এরপর হচ্ছে ইরান, এরপর হচ্ছে বেলজিয়াম, এরপর হচ্ছে রাশিয়া, এরপর হচ্ছে পাকিস্তান, এরপর হচ্ছে মেক্সিকো। আমাদের শুধু প্রথমটা জানলেই হবে, সবগুলো জানতে হবে না। বাংলাদেশ জুট মিল কর্পোরেশন, বিজেএমসি, বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের তথ্য মতে পাট পণ্য থেকে বৈদেশিক রপ্তানির প্রায় 65% রয়েছে বাংলাদেশের নিয়ন্ত্রণে। তার মানে পাটের মাধ্যমে যতটুকু কি হয়, রপ্তানি আয় হয়, এর মধ্যে 65% বাংলাদেশ কি করতে পারে, আয় করতে পারে। এগুলো হচ্ছে আমাদের পাট
শিল্প সম্পর্কিত কিছু শর্টকাট ট্রিক্স যেগুলো তোমার এমসিকিউতে কাজে আসবে। আচ্ছা, এখন পাট শিল্পের গুরুত্ব, বাংলাদেশের প্রেক্ষাপটে পাট শিল্পের গুরুত্ব কি কি সেই বিষয়গুলো একটু দেখি। 1 নম্বর হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। পাট শিল্পের মাধ্যমে বাংলাদেশে ব্যাপক কর্মসংস্থানের কি হয়, সুযোগ হয়। 2 নম্বর হচ্ছে পাট পরিবেশ বান্ধব। পাট শিল্পের মাধ্যমে কিন্তু কখনোই পরিবেশ দূষিত হয় না, যেটার মাধ্যমে হচ্ছে পরিবেশ বান্ধব। 3 নম্বর আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে পাটকাঠি। পাটকাঠির কারণে এটা পাটকাঠি কিন্তু তোমার হচ্ছে পাট শিল্পের অন্যতম গুরুত্ব আমরা দেখতে পারি। আর 4 নম্বর হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জন। 4 নম্বর কি, বৈদেশিক মুদ্রা অর্জন। 5 নম্বর হচ্ছে মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন, এই সবগুলো পাট শিল্পের গুরুত্ব এবং এটার উপর ভিত্তি করে আমরা পাট শিল্পের প্রতিটা বিষয় কি করতে পারবো, আলোচনা করতে পারবো। আচ্ছা, এরপরে দেখো বাংলাদেশে বর্তমানে পাট শিল্পের অবস্থা একটু আমরা একটু দেখে আসি। এগুলো এমসিকিউতে কাজে লাগবে, বাকি খুব বেশি কাজে লাগবে না, এমসিকিউতে কাজে লাগবে। দেখো, বাংলাদেশ প্রথম 1951 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে প্রথম পাটকল, এবং বাংলাদেশের বৃহত্তম পাটকল সেটা হচ্ছে আদমজি পাটকল। তার মানে 1900 কত সালে, 51 সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, স্বাধীনতার প্রায় 20 বছর আগে। দেশ স্বাধীন হওয়ার পর 1971-72 অর্থ বছরে পাটকলের সংখ্যা ছিল 68টি। বর্তমানে দেশে BJMA এর অধীনে পাটকলের সংখ্যা হচ্ছে 146টি। হাততালি দাও না, যে পরিমাণ কত বাড়ছে দেখো। 71 সালে ছিল 68, এখন হচ্ছে কত, 146। এর মধ্যে 48টি হচ্ছে বেসরকারি মালিকানাধীন ছেড়ে দেওয়া হয়, এবং 108টি স্থাপিত প্রায় হচ্ছে, এগুলো হচ্ছে কিসের, উৎপাদনকারী মিল হিসেবে রয়েছে, উৎপাদনকারী মিল হিসেবে স্থাপন করা হয়। কতটি, 108টি। এর মধ্যে 108টির মধ্যে 89টি হচ্ছে কম্পোজিট মিল, 4টি হচ্ছে কার্পেট, 15টি হচ্ছে বহুমুখী পাট পণ্য উৎপাদনকারী। আচ্ছা, শিল্পনীতি 2010-এ পাটজাত পণ্যকে অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করা হয়, এবং পাট নীতি 2011 প্রণীত হয় এটার উপর ভিত্তি করে, মানে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে পাট নীতি ঘোষণা করা হয়। বর্তমানে BJMCর আওতাধীন মোট মিলের সংখ্যা হচ্ছে 26টি। আচ্ছা, 22-23 অর্থ বছর, যেটা একদম সাম্প্রতিক, 22-23 অর্থ বছরে পাটজাত পণ্যের রপ্তানি মোট হচ্ছে 4 লক্ষ মেট্রিক টন, যা থেকে রপ্তানি আয় হয়েছে 480 মিলিয়ন মার্কিন ডলার। এটা হচ্ছে 22-23 অর্থ বছরে। তুমি এই ভিডিও যখন দেখতে পাচ্ছ সেই সেশন হিসাব করে সেই বছরের আপডেট তথ্যটা জেনে নিলে হবে। বাকি সবগুলো তো স্থির, এই সবগুলো হচ্ছে ফিক্সড তথ্য, একদম স্থির তথ্য। শুধুমাত্র শেষের তথ্যটা হচ্ছে সাম্প্রতিক তথ্য আমরা অ্যাড করেছি, সেটা তোমাকে প্রতি বছর দেখতে হবে। আচ্ছা, এরপর আমরা যাই হচ্ছে পরবর্তীতে। দেখো, বাংলাদেশে পাট শিল্পের সমস্যা। মজার একটা বিষয় আছে, আমি তোমাদেরকে বলি। বাংলাদেশে আমরা একটু আগের লেকচার তুমি আমার পেয়েছো, কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, অতি ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ শিল্পের সমস্যা এবং সমাধান না, একই রকম রপ্তানিমুখী যতগুলো শিল্প আসে, চা শিল্প, চামড়া শিল্প, তৈরি পোশাক শিল্প, সবগুলার আমি কিছু কমন সমস্যা দিব, আবার সেগুলো উল্টিয়ে সমাধান দিব। সো ততক্ষণ তোমাদের ভিডিওটা পুরো দেখতে হবে। আচ্ছা, আমি একটু শর্টকাট একটু আলোচনা করে যাই। পাট শিল্পের সমস্যা, 1 নম্বর হচ্ছে প্লাস্টিকের ব্যবহার, এরপর হচ্ছে চালের মূল্য বৃদ্ধি পায়, সরকারি নীতিমালার অভাব, মধ্যবর্তী ব্যবসায়ী, বিকল্প দ্রব্যের উপস্থিতি, মান নির্ধারণের সমস্যা, সরকারি পর্যায়ে প্রতিবন্ধকতা, মিল কারখানার দৌরাত্ম্য, মজুতকরণের সমস্যা, বাজার তথ্য সরবরাহের সমস্যা, এটা হচ্ছে উন্নত যন্ত্রাংশের ব্যবহার। এই সবগুলো হচ্ছে পাট শিল্পের কি সমস্যা, এই সবগুলো হচ্ছে পাট শিল্পের কি সমস্যা। আর সমাধান তো আরো সহজ, সমাধান তো একদম মনে রাখার মতো করে সহজে তুমি মনে রাখতে পারবা। এই সবগুলো আবার উল্টাই দিলে কি হবে, পাট শিল্পের সমাধান হবে। শিখেছো তুমি সমস্যা, উল্টাই দিলে সেটা কি হবে, সমাধান হবে। আচ্ছা, একটু চোখ বুলিয়ে যায়, আমি বললে তোমার মনে রাখাটা সহজ হবে, ওই জন্য একটু বলে যায়। দেখো, 1 নাম্বার, গুণগত মানসম্পন্ন বীজ উৎপাদন, উন্নত চাষাবাদ পদ্ধতি, তারপর হচ্ছে কীটপতঙ্গ প্রতিরোধ করা, তারপর হচ্ছে সরকারের সঠিক নীতিমালা প্রণয়ন করা, ঋণদান কর্মসূচি, গুদামজাতকরণের ব্যবস্থা করা। এরপর হচ্ছে তথ্যের প্রসার, কিসের প্রসার, তথ্যের প্রসার। তারপর হচ্ছে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি, এরপর হচ্ছে কূটনৈতিক তৎপরতা, তারপর হচ্ছে শ্রমিকদের মজুরি বৃদ্ধি, এরপর হচ্ছে উন্নত যন্ত্রাংশের ব্যবহার, সর্বশেষ হচ্ছে মধ্যবর্তী ব্যবসায়ীদের অস্তিত্ব কি বিলুপ, মধ্যবর্তী ব্যবসায়ীদের অস্তিত্ব বিলুপ। আশা করি তোমরা সহজে অ্যান্সার করতে পারবা এবং সহজে মনেও রাখতে পারবা। সো এটা নিয়ে তোমাদের কোনো কনফিউশন থাকার দরকার নেই, একদম সহজে তুমি মনে রাখতে পারবা। আচ্ছা, এরপর আমরা যদি একটু দেখি, সাধারণত এই টপিকটা থেকে একটু কয়েকটা এমসিকিউ আমরা একটু দেখি। সেটা হচ্ছে দেখো একদম শর্টকাটে, সেটা হচ্ছে বাংলাদেশে
পণ্যের পাটজাত এবং মূরকের বাধ্যতামূলক ব্যবহার আইন 2010 অনুসারে 17টি পণ্য, দেখো আমরা অনেক সময় দেখবা বিভিন্ন প্যাকেটজাত করতে হয় না, যে প্রত্যেকটা দ্রব্যের ক্ষেত্রে প্যাকেট, এরকম 17টা পণ্য 2010 সালে সরকার আইন করে দিয়েছে যেগুলো পাটজাত হতে হবে, নাহলে কিন্তু হবে না। এর মধ্যে একটা হচ্ছে ধান, মানে ধান, এরপর হচ্ছে চাল, এরপর হচ্ছে গম, এরপর হচ্ছে ভুট্টা, সার, চিনি, মরিচ, হলুদ, পেঁয়াজ, রসুন, ডাল, ধনিয়া, আলু, আটা, ময়দা, তারপর হচ্ছে কুত্তুসি, কোড়া, পোল্ট্রি ফিড, এরপর হচ্ছে ফিশ ফিড, এই সবগুলো রয়েছে যে তোমার হচ্ছে মূলকের ক্ষেত্রে পাটজাত দ্রব্য, মানে পাটজাত দ্রব্য ব্যবহার করতে হবে। পাট পণ্যকে উৎসাহিত করতে 6 মার্চ, আজকে হচ্ছে এটা এখন ফেব্রুয়ারি মাস, 6 মার্চ জাতীয় পাট দিবস হিসাবে পালন করা হয়। তাহলে বাংলাদেশের পাট দিবস কত তারিখ? মার্চের 6 তারিখ। বাংলাদেশে পাট শিল্পের ভবিষ্যৎ উজ্জ্বল এবং সম্ভাবনাময় রয়েছে। এর কারণসমূহ নির্ভর, বাংলাদেশের পাট শিল্প কেন উজ্জ্বল এবং কেন সম্ভাবনাময়, এর অনেকগুলো কারণ আছে। এর মধ্যে 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে পাট পরিবেশ বান্ধব। 1 নাম্বার কি? পাট হচ্ছে কি পরিবেশ বান্ধব। 2 নাম্বার হচ্ছে আধুনিক উৎপাদন কৌশল, বর্তমানে কিন্তু আধুনিক উৎপাদন কৌশল ব্যবহার করে অধিক পরিমাণে পাট উৎপাদন করা যায়। আর 3 নাম্বার হচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে সুবিধা, বিনিয়োগের ক্ষেত্রে কি সুবিধা। আবার 4 নাম্বার হচ্ছে অন্যান্য বস্ত্র তৈরি, 4 নাম্বার হচ্ছে অন্যান্য বস্ত্র তৈরি। 5 নাম্বার হচ্ছে স্বল্প উৎপাদন ব্যয়, স্বল্প উৎপাদন ব্যয়। 6 নাম্বার হচ্ছে ভিক্স সুতা উৎপাদন, কি সুতা? ভিক্স সুতা উৎপাদন। আর 7 নাম্বার হচ্ছে পাটের শ্রেষ্ঠত্ব, পাটের কি হবে? শ্রেষ্ঠত্ব। আশা করি তোমরা সহজে এই বিষয়গুলো মনে রেখে সর্বোচ্চ নাম্বার অর্জন করতে পারবা। সো আমারও বিশ্বাস ইনশাল্লাহ তোমার সামনে যে আসন্ন যে পরীক্ষাই হোক, তুমি সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে সর্বোচ্চ নাম্বার অর্জন করতে পারবা, এতে কোনো সন্দেহ নেই। সো আমরা পাট শিল্প নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, এখন আমরা দেখব হচ্ছে বস্ত্র শিল্প। দেখো বস্ত্র শিল্প অনেকেই কিন্তু গুলিয়ে ফেলে যে বস্ত্র কি আবার পোশাক কি, এর মধ্যে পার্থক্য কি। আচ্ছা আমি বলি, তুমি দুশ্চিন্তা উৎকণ্ঠিত হইও না, আমি একটু শর্টকাটে বলে দিচ্ছি। দেখো আমি এখন যেটা পরে আছি এটা হচ্ছে কাপড়, দেখো এটা কি পরে আছি? কাপড় পরে আছি, এটা হচ্ছে উন্নত মানের কাপড় বা কাপড়। আচ্ছা এই কাপড় তো কাপড় ছিল না, সেটা ছিল হচ্ছে তোলা। এই তোলা তো তোলা ছিল না, সেটা ছিল কি? এই সুতা। এই সুতা রিলেটেড যত আলোচনা, সুতার কারখানা যত আছে, তোলার কারখানা যত আছে, এই সবগুলোকে বলা হয় কি? বস্ত্র শিল্প। বস্ত্র শিল্প, তার মানে প্রাথমিক দ্রব্য নিয়ে যেটা গড়ে ওঠে সেটা হচ্ছে বস্ত্র শিল্প, আর চূড়ান্ত দ্রব্য নিয়ে যেটা গড়ে ওঠে এটা হচ্ছে তৈরি পোশাক। তার মানে তৈরি পোশাক এবং বস্ত্র শিল্পের মধ্যে পার্থক্য আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। আচ্ছা আমি একটু তাহলে পুরো ডিটেলস আলোচনা করি। মানুষের মৌলিক প্রয়োজনগুলোর মধ্যে অন্যতম হলো বস্ত্র। বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে বস্ত্র শিল্পের মাধ্যমে। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। বাংলাদেশে গার্মেন্টস ও বস্ত্র শিল্প যৌথভাবে 50 লক্ষ শ্রমিক, কতজন দেখছো? 50 লক্ষ শ্রমিক নিয়োজিত আছে, তাদের মধ্যে 80% হচ্ছে নারী, মানে 50 লক্ষের মধ্যে 80% কি? নারী। তৈরি পোশাক খাত নিট ওয়ের হতে দেশের মোট রপ্তানি আয় হচ্ছে 83%। এই তথ্যগুলো একটু মনে রাখিও, এগুলো